বন্ধুরা, আজ তোমাকে আশালতা সিংহদেবীর লেখা একটা গল্প পড়ে শোনাবো। গল্পের নামে কিন্তু রহস্যভেদ। নামেতেই কিন্তু বেশ রহস্যের ঘনঘটার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। বাংলা গল্প লাইন বাই লাইনে তোমাদের সবাইকে অনেকটা বড় করে আর একবার নতুন করে সুস্বাগতম। যদি নতুন হও আমার চ্যানেলে, তাহলে প্লিজ নিচের যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা একবার টিপে কালো কিন্তু অবশ্যই করে দিও। এটা কিন্তু কমপ্লিটলি তোমাদের গল্পের পাঠিকার জন্য, মানে আমার তোমাদের অনিন্দিতার জন্য এটা কিন্তু কমপ্লিট একটা বুস্টার ডোজ। ব্যাস এইটুকুই চাই তোমাদের থেকে, আর কিচ্ছু না। আজকে তোমাদের তাহলে আর একটা নতুন গল্প পড়ে শোনাবো, আশালতা সিংহদেবীর লেখা রহস্য ভেদ। চলো তাহলে আর একটা বিনা বাক্য ব্যয় শুরু করি আজকের গল্প। রেল লাইনের ধারে খানিকটা পোড়ো জমি, একটা সরু রাস্তা এঁকে বেঁকে চলে গেছে ঝোপঝাড় জঙ্গলের মধ্য দিয়ে। সেই রাস্তা দিয়ে সামান্য কিছু দূর গেলেই শৈলেন চৌধুরীর ছোট বাড়িখানি ছবির মতো। সামনে এক টুকরো বাগান, পরিষ্কার পরিচ্ছন্ন সুদৃশ্য বাড়ি। লোকে বাড়িখানা দেখলেই বলবে একজন শিক্ষিত সুকুমার রুচি ভদ্রলোকের বাড়ি। এর বেশি আর কিছু তার মনে হবে না। কিন্তু শৈলেন চৌধুরী ইতিহাস বড় ভয়ঙ্কর। তার এই সুন্দর বাড়ি এবং মনোরম বাগানের পেছনে যে কত নরহত্যা ও কত রাহাজানি, খুন এবং ডাকাতির কাহিনী জড়িত হয়ে আছে তার ইয়ত্তা হয় না। কিন্তু শৈলেন সাবধানী এবং হিসাবী ও অত্যন্ত বুদ্ধিমান। এই পর্যন্ত ওই সব উপায়ে যত টাকা সঞ্চয় করেছে সেই টাকাগুলো লাভজনক ব্যবসায় খাটিয়ে তার বেশ আয় হয়। আর এই পর্যন্ত পুলিশ হাজারবার চেষ্টা করেও তাকে ধরতে পারেনি। এমনকি শৈলেন চৌধুরী যে নানা ছদ্মবেশে নানা স্থানে কত অপকীর্তি করে বেরিয়েছে সে খবর পুলিশ জানে না। শৈলেন ভদ্র সমাজে মেলামেশা করে, মাঝে মাঝে কলকাতায় গিয়ে সিনেমা থিয়েটার দেখে আসে। কেউ জানে না যে ওই সুবেশ ভদ্রলোকটি কী করেছে, কত লোকের ধন অপহরণ করেছে, কত লোককে প্রাণে মেরেছে। কিন্তু মধ্যে মধ্যে কলকাতায় গিয়ে আমোদ প্রমোদ করে এলেও থাকে সে কলকাতা থেকে কয়েক স্টেশন দূরে ছোট্ট একটি মফস্বল শহরে। আর তার বাড়িটাও একেবারে ফাঁকায়, জনবিরল স্থানে, খানিকটা পতিত জমি পার হয়ে। তার বাড়ির আশপাশের চারিদিক কোথাও মনুষ্যের বসতি নাই। আমরা যেদিনের কথা বলছি সেদিন আকাশে মেঘ করেছে, মেঘলা রাত্রি, চাঁদ নেই, চারিদিকে সূচিভেদ্য অন্ধকার, থেকে থেকে ঝোড়ো হাওয়া দিচ্ছে। শৈলেন রাত 8টার ট্রেনে কলকাতা যাবে। আজকের এই ঠান্ডা দুর্যোগের রাতে সে হয়তো বাড়ি ছেড়ে বার হতো না, কিন্তু বিশেষ দরকারে আজই তাকে যেতে হবে। দিন কতক আগে সে কতকগুলো জিনিস চুরি করেছিল। চোরাই সেই দামি মালগুলো সম্বন্ধে একটা যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে। ট্রেনের তখনও দেরি ছিল, সবেমাত্র 7টা বেজেছে। আর স্টেশন তো মাত্র তার বাড়ি থেকে 5 মিনিট 5-এর রাস্তা। যাত্রার আয়োজন প্রস্তুত। বাইরে বসবার ঘরে তার বিছানা এবং বাস্ক বাঁধা হয়ে রয়েছে। শৈলেনের একমাত্র চাকর রঘুবীর শহরে গেছে হাট করতে। হাটবারে সে হাটে যায় এবং একেবারে সপ্তাহের মতো জিনিসপত্র কিনে নিয়ে আসে। রঘুবীর ছাড়া শৈলেনের সংসারে আর দ্বিতীয় প্রাণী নেই। রঘুবীরই তার চাকরের কাজ, খানসামার কাজ, রাঁধুনির কাজ সমস্তই করে। মাইনেটা কিছু বেশি লাগে বটে, কিন্তু এতেই শৈলেনের সুবিধে। কারণ তার যা পেশা তাতে যতদূর সম্ভব একাকী ও নির্জনে থাকা চাই। মোটের ওপর যে সন্ধ্যেতে আমাদের গল্পের শুরু, সেদিন শৈলেনের বাড়ি একেবারে নির্জন। রঘুবীর সম্ভবত এই দুর্যোগের রাত্রিতে আর ফিরবে না, কাল সকালে আসবে। যদি বা ফেরে, প্রায় 3 মাইল রাস্তা অতিক্রম করে হাটবাজার সেরে আসতে কোনো না কোনো রাত 10টা-11টা তো হবেই। শৈলেন ট্রেনের অপেক্ষায় বাগানের গেটের সামনে পায়চারি করছিল। বৃষ্টি তখনও শুরু হয়নি। উদ্দাম ঝোড়ো হাওয়ার মাঝে ঘুরে বেড়াতে তার খুব ভালো লাগছিল। এমন সময় কে একটি পথিক গেটের সামনে এসে তাকে জিজ্ঞাসা করলে, মশাই,
স্টেশনে যাওয়ার রাস্তাটা কোন দিকে বলে দিতে পারেন? পথিকের চোখে চশমা, হাতে একটা ছাতা এবং চামড়ার ব্যাগ। লোকটি বাংলা ভাষাতেই কথা বললে বটে, কিন্তু তার পরনে আগাগোড়া নিখুঁত সাহেবী পোশাক পরিচ্ছদ, মুখে পাইপ। শৈলেন তার টর্চটা জ্বাললে। টর্চের আলোতে লোকটার চেহারা আগাগোড়া দেখেই চিনতে পারল। প্রায় মাসখানেক আগে কলকাতার এক বিখ্যাত জুয়েলারির দোকানে সে ছদ্মবেশে ডাকাতি করতে যায়, কিন্তু নানা কারণে বিশেষ কিছুই নিতে পারেনি। এই লোকটি সেই দোকানেরই ম্যানেজার, এবং সম্ভবত ওই চামড়ার সুবিপুল ব্যাগটির ভেতর এমন সব জিনিস ঠাসা আছে যার দাম হয়তো লক্ষ টাকারও অধিক। লোভে শৈলেনের চোখ দুটো জ্বলে উঠল, কিন্তু মুখে সে নিষ্পৃহ সুরে বললে, আপনি স্টেশনে যাবেন? তাই পোড়োমাঠটা পেরিয়ে বাঁদিকে একটা রাস্তা গেছে, সেইটে ধরে বরাবর ডানহাতি গেলেই। পথিক তক্ত সুরে বললে, আর মশাই, ঘন্টা 3-4 ধরে ক্রমাগত ঘুরে ঘুরে হয়রান হয়ে গেছি। কত লোকে যেরকম রাস্তা বলছে, আমি প্রায় মারা যাওয়ার জোগাড়। তার সমস্ত সঙ্গের এই ভারী ব্যাগটি। আমি ওষুধের এজেন্ট কিনা, ব্যাগে ভর্তি নানা রকম ওষুধের নমুনা। শৈলেন মনে মনে বললে, ওষুধের ভারে তোমার ব্যাগ ভর্তি না মাথা? বুঝেছি ব্যাপার। বিদেশ বিভুয়ে এসেছো, সঙ্গে যে বিশাল মূল্যবান হিরে জহরত আছে তা কাউকে জানতে দিতে চাও না। বিশেষ করে এই মাসখানেক আগেই আমারই কল্যাণে যে ব্যাপারটি ঘটেছিল তোমাদের জুয়েলারি দোকানে। কিন্তু মুখে সে অত্যন্ত বিনয় দেখিয়ে বললে, তাই তো, আপনি দেখছি বিদেশি লোক, এই অঞ্চলের পদঘাট মুখে বলে দিলেও চিনবেন না। আচ্ছা, আমাদের এই পাড়াগ্রাম অঞ্চলে হঠাৎ কী প্রয়োজন আপনার আসা? পথিক বললে, এখানকার জমিদার রমাকান্তবাবুকে তার আদেশক্রমে আমি কয়েকটি ঔষধের নমুনা দেখাতে এনেছিলাম। কাজ হয়ে গেছে তাই ফিরে যাচ্ছি। তারা গরুর গাড়িতে আসতে বলেছিলেন, আমি সম্মত হইনি। সঙ্গে লোক দিতে চাইছিলেন, তাও ফিরিয়ে দিয়েছি। এখন দেখছি ভালো কাজ করিনি। শৈলেন মনে মনে বললে, আর ন্যাকা সাজতে হবে না, বুঝেছি, সব ব্যাপারটাই স্পষ্ট। জমিদার রমাকান্তের 2 ছেলের একসঙ্গে বিয়ে এই মাসে। বুড়ো নিজে দেশ ছেড়ে এক পা নড়তে পারে না, তাই তোমাদের ফরমাশ করেছিল দামি দামি গয়না নিয়ে এসে দেখাতে। ওই ব্যাগটাতে আছে সেই সব বস্তু। মুখে সে বললে, আপনি কোন ট্রেনে কলকাতা যাবেন? 8টার ট্রেনে? তা এক কাজ করুন না কেন, আমার এই বসবার ঘরে হাত পা ছড়িয়ে খানিকক্ষণ আরাম করুন। আমিও আজ ওই 8টার ট্রেনে কলকাতা যাচ্ছি। বেশ, দুজনে একসঙ্গে স্টেশনে যাবে খুন। ট্রেনের এখনও ঘণ্টাখানেক দেরি আছে। সেই সময়টা ওয়েটিং রুমে অপেক্ষা করার চেয়ে আমার বাড়িতেই বসুন, অবশ্য যদি না আপনার আপত্তি থাকে। তাছাড়া স্টেশনের রাস্তা এই অন্ধকার ঝড়ের রাত্রিতে মুখে বলে দিলেও আপনি যখন চিনে নিতে পারবেন না। একটুখানি অপেক্ষা করে পথিক রাজি হয়ে গেল। বস্তুত সে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, এবং এই অন্ধকার রাতে ব্যাগটা হাতে করে অনির্দিষ্টভাবে ভুল রাস্তায় ঘোরাঘুরি করা সমীচীন বলে বোধ করলে না। দুজনে মিলে বসবার ঘরে এসে বসল। শৈলেন মিষ্টস্বরে জিজ্ঞাসা করলে, ততক্ষণে আপনি 1 পেয়ালা চা আর খানকতক বিস্কুট খাবেন কি? নিশ্চয়ই পথে বিপথে ঘুরে ঘুরে আপনি হয়রান হয়ে গেছেন। পথিক অস্ফুট স্বরে 2-1বার বিনীত আপত্তি করল, কিন্তু স্পষ্টই বোঝা গেল ক্লান্তির পরে চা ও বিস্কুট পেলে সে আরাম করেই খায়। তার কোনোই আপত্তি নেই এই চমৎকার আতিথ্যের প্রস্তাবে। শৈলেন স্টোভ ধরিয়ে চা তৈরি করে 1 পেয়ালা চা অতিথির সামনে ধরলে এবং আলমারি খুলে একটা ক্রিম কেকার বিস্কুটের টিন থেকে গোটাকটক বিস্কুট বার করে প্লেটে সাজিয়ে সামনে আগিয়ে দিল, এবং তারপর 1 পেয়ালা চা নিজেও ঢেলে নিলে। কিন্তু বাইরে তার মুখে হাসি, কথাতে বিনয় এবং ব্যবহারে সৌজন্য ফেটে বার হলেও মনের ভেতর তার ভয়ানক একটা দ্বন্দ্ব চলছিল। উত্তেজনায় সমস্ত মাথা ঝাঁঝা করছিল। ঠিক সেই সময় একটা মালগাড়ি স্টেশনে এসে লাগলো। সেই শব্দে শৈলেন নিজের সংকল্প স্থির করে নিলে, এই তো চমৎকার সুযোগ, বাড়িতে দ্বিতীয় প্রাণী নেই। রঘুবীরটা পর্যন্ত আজ হাট করতে শহরে গেছে। কাছাকাছি 1 মাইলের মধ্যে কোনো প্রতিবেশীর বাড়ি নেই। এখনই যদি সেই ওই লোকটাকে খুন করে ফেলে,
কেউ জানবে না। এক ভাবনা ছিল, মেরে ফেলার পর মৃতদেহটাকে নিয়ে কি করবে। সঙ্গে সঙ্গে পুঁতে ফেলা তার একার চেষ্টাতেও হওয়া অসম্ভব। আর এইসব কাজে আজ পর্যন্ত সে কখনো সাথী ডাকেনি। যা কিছু করেছে একাই করেছে। তাই আজও কেউ তার সন্ধান জানে না, তাই আজও সে ধরা পড়েনি। কিন্তু সে সমস্যার সমাধানও মিটে গেল ওই মালগাড়িটার শব্দে। এই লাইনে কখন কোন গাড়ি যায় সমস্তই শৈলেনের নখদর্পণে। আরও 15 মিনিট পরে আর একটা মালগাড়ি যাবে, তারপরে আসবে তাদের কলকাতা যাওয়ার ট্রেন। শৈলেন স্থির করলে লোকটাকে খুন করে লাইনের ওপর এমন জায়গায় ফেলে দিয়ে আসবে যে কিছুক্ষণ পরেই যে দ্বিতীয় মালগাড়িটা আসবে সেটা যেন ওর মৃতদেহের ওপর দিয়ে চলে যায়। লোকে ভাববে লোকটা লাইন পার হতে গিয়ে অসাবধানে কাটা পড়েছে। মনে মনে সে এই সমস্ত ভয়াবহ সংকল্প করছিল, কিন্তু মুখে তখন হাসি টেনে এনে প্রতীককে বলছে, আজ রাত্রির মতো এমন ঠান্ডা অনেক দিন পড়েনি। হাড়ের ভিতর শুদ্ধ যেন কেমন কাঁপিয়ে দিচ্ছে। আপনি আর এক পেয়ালা গরম চা নিন, ঠান্ডায় চাটাও লাগবে ভালো। জুয়েলারি দোকানের ম্যানেজার তার সৌজন্যে প্রায় অভিভূত হয়ে উঠেছেন। এমন সময় শৈলেন উঠে দাঁড়িয়ে বললে, যদি কিছু মনে না করেন মিস্টার রায়, তবে আমি আর একটা ওভারকোট আমার শোবার ঘরের ড্রেসিং আলমারি খুলে বার করে নিয়ে আসি। এই একটা মাত্র পাতলা কোটে শীত যেন যাচ্ছে না। ম্যানেজার মিস্টার রায় বললেন, বিলক্ষণ, আমি কি মনে করব, আপনি স্বচ্ছন্দে যান, ওভারকোট পরে আসুন। শৈলেনের কাছে প্রতীক তার নাম বলেছিল বিনয় রায়। গায়ের কাপড়টা ভালো করে মুড়ি দিয়ে মিস্টার রায় পকেট থেকে তামাকের কৌটো এবং একরকম পাতলা কাগজ বার করে সিগারেট তৈরি করতে শুরু করলেন। তিনি কেনা সিগারেট খান না, একরকম বড় বড় সিগারেট এইভাবেই নিজেই তৈরি করে নেন। শৈলেন ওভারকোট পরবার অছিলায় ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু বেরিয়ে এসে সে মোটেই ওভারকোট পরবার চেষ্টা করলে না। সোজা রান্নাঘরে এসে এক কোণে ঠেসানো একটা লোহার শাবল হাতে করে তুলে পরীক্ষা করে দেখতে লাগলো। শাবলটা আকারে ছোট এবং ধারালো, এই দিয়ে একটা চোট মারতে পারলেই বিনয় রায় ফর্সা। এইসব চিন্তার সঙ্গে এরই পাশাপাশি আরও একটা চিন্তার ধারা তার মনে বয়ে যাচ্ছিল। কে যেন তার কানে কানে বলছিল, অমন করো না, একজন নিরপরাধ অতিথি যে বিশ্বাস করে তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে তাকে অমন করে হত্যা করো না। এমন তো জীবনে অনেকই দুষ্কর্ম করেছ, আর নাই বা করলে। এক সময় তার ইচ্ছা হতে লাগলো ছুটে এই বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে হয়তো খুনের এই নেশা থেকে পরিত্রাণ পায়। পায়ের জুতো জোড়া খুলে রেখে সে পা টিপে টিপে নিঃশব্দে বসবার ঘরের দুয়ারের কাছে এসে দাঁড়ালো। তার দিকে পেছন করে বসে মিস্টার রায় নিশ্চিন্ত মনে সিগারেট টানছেন। সারাদিন ঘোরাঘুরি ও হয়রানির পর এখানে নিশ্চিন্ত মনে বিশ্রাম করতে পেয়ে আরামে তার সর্বাঙ্গ শিথিল হয়ে এসেছে। শৈলেন আরও নিঃশব্দে চুপি চুপি একেবারে তার পেছনে এসে দাঁড়ালো। রুদ্ধ নিঃশ্বাসে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার চোখগুলো জ্বলতে লাগলো ধকধক করে, হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে এলো। নাক দিয়ে নিঃশ্বাস নিলে পাছে নিঃশ্বাস পতনের মৃদু শব্দও কর্ণগোচর হয়, সেই ভয় সে মুখ দিয়ে শ্বাস ফেলছিল। এই অবস্থায় তাকে দেখলে জীবন্ত হত্যাকারীর বিভীষিকা পথিকের চোখের সম্মুখে জল করে উঠত। মিস্টার রায় কিছুই টের পেলেন না। নিশ্চিন্ত নিরুদ্বেগে যেমন সিগারেট টানছিলেন তেমনই টানতে লাগলেন। শৈলেন এই কাজে এত সিদ্ধহস্ত এবং সে এত নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল যে কোনো লেশতম শব্দ টের পাওয়া সম্ভব নয়। আবার শৈলেন ধীরে ধীরে ফিরে গেল। এবারে সেই ছোট শাবলটা হাতে নিয়ে আস্তে আস্তে পেছনে এসে দাঁড়ালো। হাতের রিস্ট ওয়াচটার দিকে চেয়ে দেখলে আর বেশি দেরি করলে চলবে না। ট্রেনের সময় প্রায় হয়ে এসেছে। মালগাড়িটা পেরিয়ে যেতে আর বড় বেশি দেরি নেই। মিস্টার রায়ের মাথা লক্ষ্য করে শাবলটা ছুড়ল। ছুড়বার সময় ঈষৎ শব্দ হলো। সেই শব্দে মুখ ফিরিয়ে তাকিয়ে মিস্টার রায় আতঙ্কে চিৎকার করে উঠলেন এবং ছুটে এসে শৈলেনের একটা হাত চেপে ধরলেন। তিনি মাথা সরিয়ে নেওয়াতে লোহার শাবলটা লক্ষ্যচ্যুত হলো।
কেবলমাত্র মিস্টার রায়ের মাথার একদিকের খানিকটা কেটে সেটা সশব্দে গিয়ে মেঝের ওপর পড়ল। তারপর শৈলেনের আর ম্যানেজারের ধস্তাধস্তি আরম্ভ হলো। দুজনে দুজনকে জাপটিয়ে ধরে ঘরের মেঝে একবার এদিক আর একবার ওদিকে কড়াকড়ি যেতে লাগলো। ম্যানেজার আবার সেই রকম আতঙ্কে মর্মবেধী আর্তনাদ করে উঠল। শৈলেনের মাথায় তখন খুন চেপেছে। বিশ্বব্রহ্মাণ্ড তার খুনের নেশায় টলমল করছে। তবুও একবার তার ভয় হলো, যদি মিস্টার রায়ের ওই আর্তনাদ কোনো পথিকের কানে গিয়ে থাকে, তাহলে তাদের ধস্তাধস্তির ফলে একটা চেয়ার উল্টে গেল। মিস্টার রায়ের চোখের চশমা ভেঙে খান খান হয়ে গেল। একটা কাঁচের গ্লাসে খাবার জল ছিল টেবিলের ওপর, সেটাও পড়ে গিয়ে চশমার ভাঙা কাঁচের টুকরোর সঙ্গে ভেঙে খান খান হয়ে মিশিয়ে গেল। মিস্টার রায় রোগা ভদ্রলোক, পক্ষান্তরে শৈলেনের ব্যায়ামপটু দেহে অসুরের শক্তি। সে কিছুক্ষণ পরেই রায়কে মাটিতে ফেলে তাকে কাবু করে ফেলল এবং টেবিলের ওপর পাতা রঙিন টেবিল ক্লথটা টেনে এনে তার মুখে ডেলা পাকিয়ে জোরে গুঁজে দিল। অল্প কিছুক্ষণের মধ্যেই মিস্টার রায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। চোখ দুটো হিংস্র অদ্ভুত যন্ত্রণায় নিষ্পন্দভাবে যেন শৈলেনের দিকে ঠিকরে চেয়ে রইল। শৈলেনও প্রায় মিনিটখানেক সেই মরণাহত চোখের তারার দিকে চেয়ে নিশ্চল পাষাণের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর যখন নিশ্চয় করে বুঝতে পারলে লোকটা মরে গেছে, তখন জোর করে সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে অস্ফুট স্বরে বললে, এখন আর ভাবা মিছে, যা হবার তা তো হয়ে গেল, দেখা যাক এরপর কি কি করবার আছে। ঘড়ির দিকে চেয়ে দেখলে সমস্ত ব্যাপারটা ঘটতে মাত্র 5 মিনিট সময় লেগেছে। এই ট্রেনের প্রায় আধ ঘন্টা দেরি। মৃত ম্যানেজারের পকেট থেকে চাবি বার করে ব্যাগটা খুলে দেখলে যা ভেবেছিল তাই। নানা রকম মূল্যবান হিরে, চুনি, পান্না এবং জহরতের অলঙ্কারে ব্যাগটি পূর্ণ। সেগুলি দেখা মাত্র তার কৃতকর্মের জন্য অনুশোচনা অন্তর্হিত হলো। এতগুলো বহুমূল্য জিনিস এখন তারই, সম্পূর্ণ তার। কী রকম উপায় ওইগুলো গলিয়ে ভেঙে চুরে সে বিক্রি করবে যাতে চোরাই মাল বলে ধরা না যায়, সেই প্ল্যানও সে সঙ্গে সঙ্গে ভেবে ঠিক করে নিলে। এতক্ষণে শৈলেন আবার সহজ মানুষের মতো প্রকৃতিস্থ হয়ে ক্ষিপ্র হস্তে তার যা করবার চটপট করতে আরম্ভ করে দিলে। প্রথমে ব্যাগ থেকে অলঙ্কারগুলো বার করে সে নিজের কোটের বুক পকেটে রাখলে। এই কোটের পকেট সে বিশেষভাবে তৈরি করিয়েছিল। তারপরে ব্যাগের যথারীতি পূর্বের মতো চাবি বন্ধ করে চাবি আবার মিস্টার রায়ের কোটের পকেটে রেখে দিল। তারপর মিস্টার রায়ের মুখ থেকে টেবিল ক্লথটা টেনে বার করে ফেলল। পরীক্ষা করে দেখলে সেই টেবিলের ঢাকায় কয়েক ফোঁটা রক্ত লেগেছে। যে শাবলটা গিয়ে প্রথমে রায়ের মাথায় আঘাত করেছিল, সেটার মুখেও কয়েক ফোঁটা রক্ত লেগেছে এবং শাবলটা মাথার ধার ঘেঁষে যাওয়ার সময় মাথার একাংশ কেটে গিয়ে যে আহত স্থানে সৃষ্টি হয়েছিল, সেখান থেকেও কয়েক ফোঁটা রক্তক্ষরণ হয়ে মেঝের কার্পেটের ওপর রক্তের দাগ লেগেছে। খুনের এই সমস্ত চিহ্ন অবিলম্বে মুছে ফেলা দরকার। শৈলেন তৎক্ষণাৎ রান্নাঘর থেকে 1 বালতি জল, একটা শুকনো তোয়ালে এবং দাঁত মাজবার একটা ব্রাশ নিয়ে এলো। ব্রাশটা জলে ভিজিয়ে রক্তের দাগগুলো ঘষে ঘষে মুছে ফেললে এবং শুকনো তোয়াল দিয়ে ভিজে জায়গাটা মুছে দিলে। তারপর টেবিল ক্লথটা আবার টেবিলের ওপর সোজা করে পেতে দিলে। যে চেয়ারটা উল্টে গিয়েছিল সেটা উঠিয়ে রাখলে। খানিকটা পুরনো খবরের কাগজ ভাঁজ করে মাথার যেখান দিয়ে রক্ত ঝরছিল সামান্য, তার তলায় পেতে দিলে, যাতে আর কার্পেটে রক্তের দাগ না লাগে। ম্যানেজারের চশমা এবং কাঁচের একটা গ্লাস যে টুকরো টুকরো হয়ে ভেঙে মেঝেতে পড়েছিল, সেই কাঁচের টুকরো সেইগুলো বাড়ির পেছনের আবর্জনা স্তূপে ফেলে দিলে। আর যেইগুলো চশমা ভাঙা কাঁচ, সেইগুলো চশমার তোবড়ানো ফ্রেমটা কাগজে মুড়ে নিজের পকেটে রাখলে। তবুও বাঁচবার সময় তাড়াতাড়ি 2 রকম কাঁচ একসঙ্গে মিশে গেল। খানিকটা বাছা হলো, খানিকটা 2 রকম কাঁচ একসঙ্গে মেশানোই রইল। শৈলেন ঘড়ির দিকে চেয়ে দেখলে মালগাড়িটা যে গাড়ির চাকার তলায় সেই মৃতদেহটা ফেলবে, তা আসার আর বড় দেরি নেই, খুব শিগগিরই সারতে হবে। অস্ফুট স্বরে সে বললে, থাক, আর কাঁচ বাছতে পারছি না, কেই বা অত লক্ষ্য করে দেখতে যাচ্ছে, এমনই থাক। মৃতদেহটা লাইনের ওপর ফেলে দিয়ে তার পাশে এই তোবড়ানো চশমার ফ্রেম আর ভাঙা কাচের টুকরোগুলো ছড়িয়ে দেব। লোকে মনে করবে গাড়ি চাপা পড়বার সময় লোকটার চশমাও ভেঙে খান খান হয়ে গেছে। কিন্তু হায়,
শৈলেন তখনও বুঝতে পারেনি এই সামান্য অসাবধানতাটুকুই তাকে হত্যাকারী বলে চিনিয়ে দেবে। এরপরে সে তার আলমারি খুলে একটা দড়ির বান্ডিল থেকে খানিকটা দড়ি বার করে সেই দড়ি দিয়ে ম্যানেজারের ব্যাগ এবং ছাতাটা একসঙ্গে বেঁধে সেটা কাঁধে ঝুলিয়ে নিলে এবং ম্যানেজারের মৃতদেহটাও কাঁধে ঝুলিয়ে নিলে। বাইরের অন্ধকার রাত্রি, টিপ টিপ বৃষ্টি পড়ছে, রাস্তায় কাদা। স্টেশনের লাইন তার বাড়ি থেকে মাত্র 300-350 গজ, 3-4 মিনিটের রাস্তা। তবু ছাতা ও ব্যাগের বান্ডিল এবং মৃতদেহটা কাঁধে নিয়ে সেই ঘোর অন্ধকারেও ভীতভাবে সতর্ক দৃষ্টিতে চারিদিকে চাইতে চাইতে যেতে শৈলেনের খানিকটা সময় লাগলো। তারের বেড়া পার হয়ে লাইনের পাশে দাঁড়িয়ে যেখানে লাইনটা বেঁকে গেছে সেখানে মৃতদেহটাকে উপর করে শুইয়ে দিলে। গলাটা ঠিক লাইনের ওপরেই রাখলে। পকেট থেকে ভাঙা কাঁচের টুকরো এবং চশমার তোবড়ানো ফ্রেমটা বার করে চারদিকে ছড়িয়ে দিলে। তারপরে যে দড়িতে ম্যানেজারের ছাতা ও ব্যাগ একসঙ্গে বাঁধা ছিল সেই দড়িটা ছুরি দিয়ে কেটে ছাতা ও ব্যাগটা পাশে রেখে দিলে। দড়িটা নিজের পকেটজাত করল। কেবল এক টুকরো দড়ি কাটবার সময় সেখানে মাটিতে পড়ে গেল। সেটা অন্ধকারে অত ঠাওর করতে পারল না। দূরে একটা ইঞ্জিনের আলো ও গর্জন শোনা গেল। ইঞ্জিনের আলোয় পাছে কেউ তাকে দেখেই চিনে ফেলে বলে শৈলেন তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে অগ্রসর হয়ে গেল। যখন সে তার বাড়ির পেছনের দিকের দরজায় পৌঁছেছে সেই সময় ইঞ্জিনের একটা দীর্ঘ আর্তনাদ ও সুদীর্ঘতর বাঁশির শব্দ শোনা যেতে লাগলো। হঠাৎ ব্রেক কষে কেউ যেন গাড়িটাকে থামাবার প্রাণপণ চেষ্টা করছে। শৈলেন বুঝতে পারলে নিশ্চয়ই মৃতদেহটা ওইভাবে লাইনের ওপর পড়ে থাকতে কেউ দেখেছে এবং সেই জন্যেই হঠাৎ গাড়ি থামানো হয়েছে। ভয় তার নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো। তাড়াতাড়ি সে বাগানের পেছন দিককার গেট দিয়ে বাড়িতে ঢুকে গেটটা বন্ধ করে দিলে। বাড়িতে ঢুকে প্রতি মুহূর্ত তার ভয় হতে লাগলো হয়তো এতক্ষণে ধরা পড়ে গেছে, হয়তো এখনই তাকে ধরবার জন্য কেউ এই বাড়িতে এসে বন্ধ দরজায় ধাক্কা দিচ্ছে। রুদ্ধ নিঃশ্বাসে সে অনেকক্ষণ কান পেতে শুনলে দরজায় সত্যিই কোনো ধাক্কার শব্দ শোনা যাচ্ছে কিনা। তারপর ধীরে ধীরে বসবার ঘরে যেখানে সে ম্যানেজারকে খুন করেছিল সেখানে এলো। ঘরের সমস্তটা সুসজ্জিত, সুবিন্যস্ত। খুনের বা ধস্তাধস্তির কোনো চিহ্নই আর কোনোখানে নেই। যে লোহার শাবলটা দিয়ে সে প্রথমে ম্যানেজারের মাথায় আঘাত করেছিল সেইটা দেয়ালের কাছ দিয়ে পড়ে রয়েছে। সেটা হাতে তুলে নিয়ে শৈলেন পরীক্ষা করে দেখলে তাতে আর রক্তের চিহ্নমাত্রও নেই। কেবল মাথার 2-1 গাছা চুল সেটাতে জড়িয়ে রয়েছে। অন্যমনস্কভাবে সে টেবিল ক্লথটা তুলে নিয়ে শাবলের মুখটা মুছল। তারপর টেবিল ক্লথটা আবার ভালো করে পেতে দিয়ে শাবলটা হাতে করে বাগানে এলো এবং বাঙালের পাঁচিল টপকিয়ে সেটা ছুঁড়ে বাইরের ঝোপের মধ্যে ফেলে দিল। নিজের ছোট চামড়ার সুটকেস এবং পাতলা বিছানার বান্ডেলটা তুলে নিয়ে সে এবার নিজের যাত্রার জন্য প্রস্তুত হলো। যাবার আগে বসবার ঘরের আলোটা নিভিয়ে দিতে এসে সে আর একবার ঘরখানার উপর চোখ বুলিয়ে নিল। বিশেষ উল্লেখযোগ্য কিছু নজরে তার পড়ল না। টেবিলের ওপর 2টো চায়ের পেয়ালা এবং ক্রিম কেকার বিস্কুটের টিনটা রয়েছে। থাকলেও কোনো ক্ষতি নেই, থাক। আলোটা নিভিয়ে দিতে সে যেই হাত উঠিয়েছে এমন সময় তার সহসা নজরে পড়ল ঘরের এক কোণে টিপায়ের ওপর ম্যানেজারের হ্যাটটা রাখা রয়েছে। ম্যানেজার ঘরে ঢুকেই মাথার টুপিটা খুলে ওইখানে রেখেছিল। সর্বনাশ! আর একটু হলেই তো টুপিটা অমন অবস্থায় ফেলে রেখে সে চলে যাচ্ছিল। একটুর জন্য ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন। টুপিটা হাতে তুলে নিয়ে দেখে ভিতরের দিকে ইংরাজিতে নাম লেখা রয়েছে, বিনয় কুমার রায়। ভয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম দাঁড়িয়ে গেল এই শীতের রাত্রিরেও। এত বড় একটা প্রমাণ তার বাড়িতে ফেলে রেখে আর একটু হলেই সে আলো নিভিয়ে চলে যাচ্ছিল স্বচ্ছন্দে। সমস্ত শরীরটা তার একবার কেঁপে উঠল। এখনই কি ঘটতে পারত তা মনশ্চক্ষে কল্পনা করে। যাক, নষ্ট করবার মতো সময় আর নেই। রান্নাঘরে উনুনে তখনও আগুন জ্বলছিল। হ্যাটটাকে দুমড়িয়ে ভেঙে সে আগুনে নিক্ষেপ করে তাড়াতাড়ি বেরিয়ে এলো। সদর দরজায় কুলুপ বন্ধ করে কলকাতা যাবার এক্সপ্রেস ধরবার জন্য সে স্টেশন অভিমুখে যাত্রা করলে। রঘুবীর যদি রাত 11টার ট্রেনেও হাট বাজার করে ফিরে আসে, তার কাছে সদরের কুলুপের 2য় চাবি আছে। সে অনায়াসেই খুলে বাড়ি ঢুকতে পারবে, কোনো অসুবিধা হবে না। উনুনে ভাঙা হ্যাটটা ততক্ষণে পুড়ে ছাই হয়ে যাবে।
স্টেশনে এসে পৌঁছে শৈলেন দেখে টিকিটের প্রথম ঘন্টা পড়েছে। তাড়াতাড়ি টিকিট কেটে প্ল্যাটফর্মে আসতে এসে দেখলে সেখানে ভয়ানক একটা চাঞ্চল্য এবং উত্তেজনা চলছে। সমস্ত যাত্রীদের মুখেই কৌতূহল, উৎকণ্ঠা ও একটা আতঙ্ক। সবাই বলাবলি করছে, মালগাড়িতে একটা লোক কাটা পড়েছে, হা হা। একটা ট্রলিতে সাদা চাদর ঢেকে মৃতদেহটাকে দুজন কুলি ঠেলে ঠেলে স্টেশনের গুদামঘরের দিকে নিয়ে গেল। সেই দিকে চেয়ে শৈলেনের হৃৎপিণ্ড ধক করে উঠল। স্টেশনের ল্যাম্পের আলোর তলায় তার মুখ মৃত মানুষের মতো রক্তলেশহীন বিবর্ণ মনে হলো। তার হাতের তলা ঠান্ডা হয়ে এলো। জোর করে সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে। রাধানগরের জমিদার রমাকান্তবাবুর বড় ছেলে বাণীকান্ত সেই ট্রেনেই রাধানগর আসছিল। যে কামরায় তিনি আসছিলেন সেই সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টেই তার ডাক্তার বন্ধু বিমান বিহারী এবং ডাক্তারের প্রাইভেট সেক্রেটারি রমাপ্রসাদ বসেছিল। বিমানকে দেখে বাণীকান্ত বড় খুশি হলেন। বিমানের সঙ্গে তার ছোটবেলা থেকেই খুব বন্ধুত্ব। বললেন, এতটা পথ তোমার সঙ্গে গল্প করতে পারবো মনে করতেই আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার সঙ্গে এই অদ্ভুত সবুজ বাস্কটা কি? উত্তরে বিমান একটু হাসলেন। এখানে বলে রাখা ভালো, বিমান বিহারী প্রাইভেট ডিটেকটিভ হিসাবে কলকাতা শহরে অসম্ভব খ্যাতি অর্জন করেছিলেন। যদিও তার পেশা ডাক্তারি, কিন্তু পুলিশে একাধিকবার তারই সাহায্য নিয়ে অনেক জটিল খুনি এবং ডাকাতি মামলার রহস্যভেদ করতে সমর্থ হয়েছিল। বিমান বাণীকান্তের প্রশ্নের উত্তরে বললেন, তুমি তো জানোই ওই ছোট এবং অদ্ভুত বাস্কটা ছাড়া আমি এক পাক কোথাও বার হই না। এর ভেতর কি আছে দেখবে? বাস্কটা খুলে দেখালেন। তার ভেতরে ছোট আকারের মাইক্রোস্কোপ, লেন্স, টেস্ট টিউব, স্লাইড, ছোট স্পিরিট ল্যাম্প এবং নানা আকারের ছোট ছোট শিশিতে অনেক প্রকার রাসায়নিক আরক রয়েছে। বাণীকান্ত বললেন, বুঝেছি, তোমার ওই বাস্কটির সাহায্যে তুমি জটিল রহস্যভেদ অনেক সহজে পাও। কাগজে তোমার দু একটা ডিটেকটিভগিরির কথা পড়েছি, তা পড়ে বিস্ময় কুলকিনারার খুঁজে পাইনি। সামান্য একটুখানি সূত্র অবলম্বন করে কেমন করে তুমি সমস্ত ব্যাপারটা আঁচ করে নাও, আশ্চর্য। আচ্ছা, এই যে এত ছোট আকারের মাইক্রোস্কোপ, এত ছোট লেন্স, এই দিয়ে সত্যি কি তোমার কোনো উপকার হয়? বিমান সবুজ বাস্কটি খুলে অত্যন্ত মমতার সহিত যন্ত্রপাতিগুলি নাড়াচাড়া করতে করতে বললেন, হয় না আবার, খুবই হয়। যদিও বড় মাইক্রোস্কোপ পেলে হয়তো আরও সুবিধা হতে পারতো নানা বিষয়, কিন্তু এত বড় জিনিস সর্বদা বহন করা যায় না, তাই এই ছোটোতেই আমি কাজ চালিয়ে নিই। বাণীকান্ত জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? নতুন কোনো তদন্তে নাকি? বাণীকান্তের প্রশ্নের উত্তরে বিমান বললেন, না, তদন্তে নয়। আমি আর্য ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে কতগুলো ইন্স্যুর কেস করতে রাধানগরে তোমাদের জমিদারিতেই যাচ্ছি। আমি যেখানে যে উদ্দেশ্যেই যাই এই সবুজ বাস্কটি কখনো হাতছাড়া করি নে। বলা তো যায় না হঠাৎ কখন কি দরকার হয়ে পড়ে। বিমান এবং বাণীকান্ত যখন এমনই নানা গল্পাগল্প করতে করতে আসছেন, সেই সময় ট্রেনটা রাধানগরে এসে দাঁড়ালো। দুজনেই এখানে নামবেন। জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিলেন, কিন্তু প্ল্যাটফর্মে নেমে দেখলেন স্টেশনে মহাচাঞ্চল্য। সবাই দলে দলে স্টেশনের গুদাম ঘরটার দিকে ছুটছে। সবারই মুখে এক কথা, আহা আহা, মালগাড়িতে একটা লোক কাটা পড়েছে, মুন্ডুটা ধর থেকে একেবারে আলাদা হয়ে গেছে, আহা বেচারি। স্টেশন মাস্টার একটা আলো হাতে এই দিকে ছুটে আসছিলেন। তিনি বাণীকান্তকে দেখে থমকে দাঁড়িয়ে বললেন, বড়বাবু, যে লোকটা কাটা পড়েছে তাকে একবার দেখবেন। হয়তো আপনারা লোকটাকে চিনলেও চিনতে পারেন, কলকাতার লোক। তার সঙ্গে যে ব্যাগটা পাওয়া গেছে তার ভিতর সোনার জলে কলকাতার একটা বড় জুয়েলারির দোকানের নাম লেখা আছে, পান্নালাল অ্যান্ড মণিলাল অ্যান্ড কোং। বাণীকান্ত উৎসুক হয়ে বললেন, কি বলছেন? পান্নালাল অ্যান্ড মণিলাল? ওই দোকানেরই একজন ম্যানেজার, তার নাম বিনয় রায়, তার যে আজ আমাদের বাড়িতে কতগুলো গয়নার নমুনা দেখিয়ে কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল। পরশুদিন সে ভদ্রলোককে আমিই তাদের দোকানে গিয়ে অর্ডার দিয়ে রাধানগরে আমাদের বাড়িতে পাঠিয়ে দিই। সেই লোকটাই কাটা পড়েনি তো?
স্টেশন মাস্টার বললেন, খুব সম্ভব সেই লোকটাই। আসুন না, গুদাম ঘরে দেখবেন, আসুন। কিন্তু তার সঙ্গে ব্যাগটা খান কত ক্যাটালগ, একটা স্যুট আর অন্যান্য দু একটা জিনিস ছাড়া গয়নাগাটির তো লেশও ছিল না। বাণীকান্ত, বিমান বিহারী এবং তার সেক্রেটারি রমাপ্রসাদ তিনজনেই মৃতদেহটাকে দেখবার জন্য স্টেশনের গুদাম ঘরের অভিমুখে অগ্রসর হলেন। একটা ত্রিপলের ওপর একটা কালো চাদর ঢাকা মৃতদেহটা ছিল। ঢাকা খুলতেই সেই শোচনীয় করুণ দৃশ্য সবারই চোখের সামনে উদ্ঘাটিত হলো। মাথাটা ধর থেকে একেবারে আলাদা হয়ে গেছে। সেই ভীষণ আকৃতির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বাণীকান্ত দুঃখিত স্বরে বললেন, হ্যাঁ, এ সেই জুয়েলারির ম্যানেজার বিনয় রায় বটে, আমি চিনতে পেরেছি। লোকটি কি অসাবধানতাবশত কাটা পড়েছেন? না, তাই বা কী করে হবে? তাহলে তার ব্যাগের ভেতরে যে সমস্ত দামি গয়না থাকবার কথা সেগুলি কি হলো? না, ব্যাপারটা দস্তুর মতো জটিল ঠেকছে। তিনি বিমান বিহারীর দিকে চেয়ে অনুনয়ের সুরে বললেন, ভাই, তোমার অসাধারণ ক্ষমতা যদি এই ব্যাপারে একটুখানি খাটাও, তাহলে আসল ব্যাপারটা জানবার একটুখানি সুরাহা হয়। এতে কি তোমার ইন্স্যুরেন্স কাজের কোনো ক্ষতি হবে? আমার নিজেরও এতে একটা দায়িত্ব আছে। বিনয়বাবু অনেক অলংকারপত্র নিয়ে রাধানগর জমিদার বাড়িতে এসেছিলেন। এখন তিনি যদি নির্বিঘ্নে কলকাতায় ফিরে যেতে না পেরে রাধানগরের ট্রেনে কাটা পড়েন এবং তার সঙ্গে অলংকারগুলিও উধাও হয়, তাহলে আমাদের বাড়ির একটা দুর্নাম হতে পারে। বিমান বিহারী বন্ধুর অনুরোধে স্বীকৃত হয়ে বললেন, বেশ, আমি যথাসাধ্য সত্য নিরূপণ করতে চেষ্টা করব। এতে আমার ইন্স্যুরেন্সের কাজের কোনো অসুবিধাই হবে না। তুমি আমার উপর নির্ভর করতে পারো। এখানকার কাজ শেষ হয়ে গেলেই আমি তোমাদের বাড়িতে গিয়ে তোমাকে খবর দেব। বাণীকান্ত বন্ধুকে কৃতজ্ঞতা জানিয়ে একটু দুঃখিত এবং চিন্তিতভাবে নিজের বাড়ি চলে গেলেন। স্টেশন মাস্টার নিজেও বিমান বিহারীর নাম জানতেন, কিন্তু তিনি বললেন, আমি পুলিশকে খবর দিয়েছি, হয়তো অল্পক্ষণের মধ্যেই পুলিশ ইন্সপেক্টর এসে পড়বেন। তিনি এলে তার অনুমতি নিয়ে আপনি অবশ্যই এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারেন, কিন্তু তিনি যতক্ষণ না আসছেন ততক্ষণ। বিমান সহাস্যে বললেন, ততক্ষণ আমি স্বচ্ছন্দে অপেক্ষা করব, আপনি কিছু ভাববেন না। ইন্সপেক্টরের অপেক্ষায় বাইরের প্ল্যাটফর্ম তিনি এবং তার সেক্রেটারি রমাপ্রসাদ পায়চারি করতে লাগলেন। এমন সময় দেখা গেল স্টেশনের জমাদার রুদ্ধ নিঃশ্বাসে সেই দিকে ছুটে আসছে। সেক্রেটারি রমাপ্রসাদ বলল, আচ্ছা, ততক্ষণ জমাদারকে কিছু জিজ্ঞাসাবাদ করে দেখলে হয় না? ব্যাপারটা সম্বন্ধে সে যদি কোনো খবর দিতে পারে। তুমি মন্দ বলনি, এই বলে বিমান হস্তের ইঙ্গিতে জমাদারকে ডাকলেন। সে নিকটে এলে বললেন, ওহে, ব্যাপারটা কি ঘটেছে বলতে পারো? লোকটা কাটা পড়ল কীভাবে? জমাদার উৎসাহিত হয়ে হাত পা নেড়ে বলতে শুরু করলে, ব্যাপারটা কি হয়েছিল শুনুন তাহলে। মালগাড়ির লাইনটা যেখানে বেঁকেছে, সেই বাঁকের মুখে যখন গাড়িটা এসেছে, তখন ড্রাইভার হঠাৎ লক্ষ্য করলে সামনেই লাইনের ওপর কে একটা লোক উপুড় হয়ে রয়েছে। ইঞ্জিনের হেডলাইট লোকটার ওপর পড়েছিল। কাজেই ড্রাইভারের দেখতে কোনো অসুবিধা হয়নি। ড্রাইভার সঙ্গে সঙ্গে ব্রেক কষলে। কিন্তু আপনি তো জানেনই, একটা চলন্ত মালগাড়ি থামতে একটু সময় লাগে। গাড়িটা থামতে থামতে ইঞ্জিনও প্রায় 6টা বগি মানুষটার ওপর দিয়ে চলে গেল। আহা, বেচারা। বিমান জমাদারকে প্রশ্ন করলেন, আচ্ছা, কাটা পড়বার আগে লোকটা লাইনের ওপর কিভাবে ছিল জানো? ইঞ্জিনের ড্রাইভার কি তা দেখেছিল? জমাদার বলল, হ্যাঁ মশাই, গাড়ির হেডলাইটের সমস্ত আলো তখন লোকটার মুখের ওপর গিয়ে পড়েছিল। লোকটা সে জায়গায় উপুড় হয়ে শুয়েছিল, তার মাথাটা লাইনের ঠিক ওপরেই ছিল। এ কখনোই অ্যাক্সিডেন্ট হতে পারে না। ইচ্ছা করে লোকটা আত্মহত্যা করেছে। বিশেষত যেখানটায় সে কাটা পড়েছিল সেখানে কোনো লেভেল ক্রসিং, কোনো রাস্তা বা কোনো কিচ্ছু ছিল না। বিমান বললেন, বটে, তা তুমি এসব জানলে কি কেমন করে?
জানি, আমি মশাই জানি। ইঞ্জিনের ড্রাইভার স্টেশন মাস্টারকে সব বিস্তারে সব বলছিল, আমি শুনেছি। তাছাড়া আপনারা তো এখনই সেখানে যাবেন, সমস্ত খোঁজ খবর নেবেন, দেখবেন আমি যা বলেছি বর্ণে বর্ণে সত্যি। আহা, লোকটা গাড়ির তলায় পড়ে আত্মহত্যা করলে। এই বলে জমাদার ব্যস্ত সমস্ত হয়ে আপন কাজে চলে গেল। পুলিশের অপেক্ষায় স্টেশনে পায়চারি করতে করতে বিমান তার সেক্রেটারিকে বললেন, লোকটা যা বলেছে তা ঠিক। ওই জুয়েলারির ম্যানেজার হয় আত্মহত্যা করেছে, নয় তাকে আগেই কেউ খুন করে কিংবা অজ্ঞান করে রেল লাইনের ওপর ফেলে দিয়ে গেছে। হঠাৎ কাটা পড়া নয়। তা যদি হতো তাহলে ওই রকম অবস্থায় উপুর হয়ে গলাটা রেলের লাইনের ওপর বাগিয়ে থাকতো না দেহটা। এমন সময় দেখা গেল পুলিশ ইন্সপেক্টর এই দিকেই আসছেন। বিমান নিজের নাম লেখা কার্ড তার হাতে দিয়ে বললেন, আমার বিশেষ বন্ধু এই রাধানগরের জমিদার রাধাকান্তবাবুর বড় ছেলে মানিকান্ত আমাকে অনুরোধ করে গেছেন আমি যেন সাধ্যমতো এই বিষয়ে তদন্তে সাহায্য করি। কারণ যে লোকটা কাটা পড়েছে মানিকান্ত তাকে শনাক্ত করেছে। সে মণিলাল পান্নালাল জুয়েলারি ওয়ার্কসের ম্যানেজার। রাধানগরের জমিদার বাড়িতে বহুমূল্য অলংকার সঙ্গে করে সে এসেছিল। এই অবস্থায় যথার্থ ঘটনা তদন্ত করে বার না করলে আমার বন্ধু সুরামের পক্ষে সেটা হানিকর হবে। বিমান বিহারীর নাম, তার অদ্ভুত ক্ষমতা এবং খ্যাতির কথা ইন্সপেক্টর অনেক শুনেছিলেন। তিনি সম্মতি দিয়ে বললেন, আপনার সাহায্য যে আমরা পাবো এ তো সুখের কথা, চলুন দেখা যাক। মৃতদেহের আচ্ছাদন খোলার পূর্বে তার ব্যাগ, ছাতা এবং তোবড়ানো চশমার ফ্রেমটার দিকে চেয়ে বিমান স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই চশমাটা মৃতদেহের কোনখানে পড়েছিল? স্টেশন মাস্টার বললেন, ওই রকম মোচড়ানো অবস্থায় মাথার কাছে পড়েছিল এবং কাঁচগুলো চারদিকে ছড়ানো ছিল। মৃতের আচ্ছাদন সরানো হলে ইন্সপেক্টর লণ্ঠনের তীব্র আলো দেহটার ওপর ফেললেন এবং বিমান তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে দেখতে লাগলেন। কিছুকাল পর মুখ তুলে বললেন, লোকটি যে আত্মহত্যা করেনি বা দৈবাত চাপা পড়েনি সে সম্বন্ধে আমি নিঃসন্দেহ। একে কেউ আগেই খুন বা অজ্ঞান করে লাইনের ওপর ফেলে গিয়েছে। এই বলে পকেট থেকে নোটবুক বার করে কী সব লিখতে লাগলেন। ইন্সপেক্টর প্রশ্ন করলেন, আচ্ছা, আপনিও দেহটা দেখলেন, আমিও দেখলুম, কিন্তু আপনি এমন কি দেখলেন যাতে এমন করে নিঃসংশয় বলছেন লোকটি লাইনে কাটা পড়বার আগেই খুন হয়েছে কিংবা আহত হয়ে অজ্ঞান হয়েছে? বিমান বললেন, কি করে বুঝলুম জানেন? ব্যাপারটা সামান্যই, কিন্তু প্রমাণের দিক থেকে ভয়ানক গুরুত্বপূর্ণ। এই যে মৃতের মাথার বাঁ দিকে একটা ক্ষতস্থান রয়েছে দেখতে পাচ্ছেন, এটা থেকে দুটো ধারায় রক্তক্ষরণ হয়েছে এবং সেই দু জায়গাতেই রক্ত জমাট বেঁধে গেছে আর শুকিয়ে গেছে, কিন্তু লোকটির মাথা তার দেহ থেকে বিচ্যুত হয়ে গেছে। এবং যদি ইঞ্জিনের আঘাতেই ওই ক্ষতস্থানটি সৃষ্টি হয়েছে স্বীকার করতে হয়, তাহলে মানতেই হবে যে আগে তার মাথাটা কাটা পড়েছে, তারপর মাথায় ওই ক্ষতস্থানের সৃষ্টি হয়েছে। কারণ ওই দিকটা ইঞ্জিনের থেকে একটু দূরে ছিল। আপনারা যেমনভাবে বর্ণনা দিয়েছেন, যেমন করে ইঞ্জিনের ড্রাইভার হেডলাইটের আলোতে দেহটাকে লাইনের ওপর পড়ে থাকতে দেখেছিল, সেই অবস্থান বিবেচনা করলে মানতেই হবে যে আগে মাথাটা দেহচ্যুত হয়েছে, তারপরে মাথার ওই বাঁ দিকটায় হয়তো ইঞ্জিনের ঘষা লেগে আহত হয়েছে। ইন্সপেক্টর বললেন, হওয়া খুবই সম্ভব, তাই তো মনে হচ্ছে। ইঞ্জিনের ধাক্কাতেই ওই জায়গাটা কেটেছে। হয়তো বা আপনার কথাই সত্যি, হয়তো কেন, নিশ্চয়ই আগে মাথা কেটে দেহ থেকে আলাদা হয়েছে, তারপরে ওই আঘাতটা লেগে কাটার মতো হয়েছে। কিন্তু এর মধ্যে আপনি কি গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পেলেন? বিমান মৃদু হেসে শান্ত স্বরে বললেন, তাই যদি মেনে নিতে হয় তাহলে রক্তগুলো এলো কেমন করে? দেহচ্যুত মস্তক থেকে রক্তমক্ষণ হয় না, এই কথাটা তো 5 বছরের ছেলেও জানে। এটা আপনার চোখে পড়েনি? ওই আঘাতটা ইঞ্জিনের দ্বারা হয়নি। লাইনের তলায় ফেলে রেখে যাওয়ার আগেই
কোনো দুর্বৃত্ত তার মাথায় ওই আঘাত করেছে। এর থেকে এই প্রমাণ হয়। তারপর দেখুন, শুধু যে ওই ক্ষত জায়গাটা থেকেই রক্তমক্ষণ হয়েছে তাই নয়, রক্তের ধারাটা বয়ে গেছে দুভাবে। একটা ধারা বয়ে গেছে মুখের বাঁ পাশ দিয়ে এবং জামার কলারের ওপর পড়েছে, আর একটা ধারা, দ্বিতীয় ধারাটা ক্ষতস্থান থেকে মাথার পেছন দিকে গড়িয়ে গেছে। মাধ্যাকর্ষণের নিয়ম সর্বত্রই এক। এর থেকে এই বোঝা যাচ্ছে যে লোকটার মাথায় যখন প্রথম আঘাত করা হয় তখন সে বসেছিল কিংবা দাঁড়িয়েছিল। তারপর অনেকক্ষণের জন্য নিশ্চয় তার মুখ ওপর দিকে রেখে চিৎ করে শুইয়ে রাখা হয়েছিল। রক্তের ওই দুটো ধারা থেকে দেহের ওই অবস্থানই প্রমাণ হয়। কিন্তু চাপা দেবার ঠিক আগেই ড্রাইভার দেখেছিল লোকটার লাইনে গলা বাগিয়ে উপুর হয়ে শুয়ে আছে। এই অবস্থায় তাকে আর কেউ শুয়ে রেখে গেছে এবং ওই অবস্থায় ফেলে যাওয়ার আগেই মাথার ক্ষতস্থান সৃষ্টি হয়েছে এবং তার থেকেই রক্তও গড়িয়ে পড়েছে। এর থেকে এই কথাই প্রমাণ হয় এবং সেই প্রমাণের যথেষ্ট ভিত্তি আছে। ইন্সপেক্টর মুগ্ধ এবং সপ্রশংস দৃষ্টিতে বিমানের দিকে তাকিয়ে বললেন, আপনার বুদ্ধি এত তীক্ষ্ণ, দৃষ্টি এত পরিষ্কার, সামান্য একটুখানি ব্যাপার যা আমাদের চোখেও পড়েনি তার থেকে আপনি কত কথাই না প্রমাণ করলেন। বিমান তার কথার কোনো জবাব না দিয়ে তখন একমনে লেন্স দিয়ে মৃতদেহের মুখের ভেতর কি পরীক্ষা করে দেখছিল। তার সহকারী রামপ্রসাদকে ডেকে তিনি বললেন, ওহে, আমাকে একটা স্লাইড, ফরসেপস ও ছোট মাইক্রোস্কোপটা সবুজ বাক্স থেকে বার করে দাও তো। বিমানের নির্দেশ মতো রমাপ্রসাদ জিনিসগুলি বার করে দিলেন। বিমান ফরসেপস দ্বারা একটি সূক্ষ্ম সুতোর মতো বস্তু মৃতের দাঁতের ফাঁক থেকে বার করলেন এবং স্লাইডে সযত্নে সেটুকু রাখলেন। তারপর মাইক্রোস্কোপ দিয়ে সেই সুতোটিকে গভীর অভিনিবেশ সহকারে পরীক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর আবার মাইক্রোস্কোপটি নিয়ে মৃতের পায়ের জুতোর তলা খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। কোটের ওপর সাদা গুড়ি গুড়ি কি লেগেছিল সেখানটাও বিশেষভাবে মাইক্রোস্কোপ দ্বারা দেখলেন। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, কি এত আপনি দেখছেন? জুতোর তলা এবং জামার কোটে কি এত আপনার দেখবার আছে? মুখই বা অত শুকছেন কেন? যাই হোক, খাওয়ার দোষে নিশ্চয়ই লোকটা মরেনি। বিমান বললেন, এইসব কাজে কিছুই অত নিশ্চয় করে বলা যায় না। যে লোকটা মরেছে সে মরবার আগে একটা সিগারেট খেয়ে শেষটা হয়তো মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছিল, বিস্কুট হয়তো চায়ের সঙ্গে খেয়েছিল, এবং যে ঘরে সে খুন হয়েছে সেই ঘরে বেশ একটা দামি কার্পেট পাতা আছে। টেবিলের ওপর ময়ূরকণ্ঠী রঙের কিংবা 7 রঙের মেশানো একটা টেবিল ক্লথ পাতা আছে। মুখে একটা কিছু গুজে দিয়ে দম বন্ধ করেই শেষ অবধি লোকটাকে মারা হয়েছে। ইন্সপেক্টর হাঁ করে বিমানের মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি কি মনশ্চক্ষে সমস্ত ঘটনাটা দেখতে পাচ্ছেন, না এ আপনার নিছক কল্পনা? বিমান তৎক্ষণাৎ বললেন, না, কল্পনা নয়, আমি সমস্তই মনশ্চক্ষে দেখতে পাচ্ছি। কেমন করে দেখতে পাচ্ছি শুনুন। প্রথমে আমি মৃতের মুখের ভেতরে ভেতরটা লেন্স ও মাইক্রোস্কোপ দিয়ে খুব ভালো করে পরীক্ষা করে দেখলুম। মুখের ভেতরটা ফোলা, মাড়ি ও ঠোঁটের ক্রিয়দংশ স্ফীত, রক্ত যেন জমাট হয়ে গেছে। কেউ যেন বহুক্ষণ মুখে কোনো বস্তু জোর করে গুজে রেখেছিল। তারপর দাঁতের ফাঁকে একটা সুতো পেলুম। সেই সুতোটিকে পরীক্ষা করে দেখা গেল লাল, হলুদ, নীল নানা রঙের সমন্বয় সেই সুতোটি প্রস্তুত, এবং মৃত যে পরিচ্ছদ পরে আছেন তার সঙ্গে কোনো মিলই নেই সেই সুতোটির, অর্থাৎ সুতোটি তার পরিচ্ছদের অংশ নয়। তখন নিঃসংশয়ই বোঝা গেল যে যে কাপড়ের টুকরো মুখের ভেতর গুজে দম বন্ধ করা হয়েছিল সেটি তারই একটি সুতো। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, মৃতের মুখে যে কাপড় গুজে দেওয়া হয়েছিল তার প্রমাণ কি? বিমান বললেন, প্রমাণ খুব স্পষ্ট।
আপনি যদি ডাক্তার হতেন তাহলে অনায়াসে মৃতের মুখ পরীক্ষা করে দেখলেই বুঝতে পারতেন যে কোনো একটা জিনিস তার মুখে গুজে দম বন্ধ করা হয়েছে। আর ওই দাঁতের ফাঁকে আটকে থাকা রঙিন সুতোটি বলে দিচ্ছে সেই জিনিসটি একটি টেবিল ক্লথ। টেবিল ক্লথ মানে সেখানে টেবিল আছে, আর টেবিল মানে সেখানে মানুষের বসতি আছে। যেখানে লোকটা খুন হয়েছে সেটি একটি টেবিল চেয়ারে সুসজ্জিত কক্ষ। ইন্সপেক্টর বললেন, রঙিন সুতো টেবিল ক্লথেরই যে হবে তার মানে কি? স্ত্রীলোকের রঙিন শাড়ির সুতোও তো হওয়া সম্ভব। বিমান বললেন, অসম্ভব নয়, কিন্তু সুতোটি বিশেষভাবে পরীক্ষা করে দেখেছি, সেটি এত মোটা যে খুব সম্ভব ওটি জানলার পর্দা বা টেবিল ঢাকার সুতো হওয়াই সম্ভব। যাক, তারপর মৃতের জুতোর তলাটি আমি বহুক্ষণ পরীক্ষা করে দেখলুম, এত যে ঝড় জল হয়ে রাস্তাটা কাদা হয়েছে সেই কাদার চিহ্ন জুতোর তলায় নেই, রয়েছে বিস্কুটের গুঁড়ো। কেউ যেন একটু বিস্কুট পায়ের তলায় মারিয়ে দিয়েছে এবং একটা আধপোড়া সিগারেটও যেন মারিয়ে দিয়েছে। এই চিহ্ন রয়েছে জুতোর তলায়। এর থেকে বোঝা যায় লোকটি খুন হওয়ার আগে চা বিস্কুট খেয়েছে। সম্ভবত বিস্কুটের টিনটা বা প্লেটে কয়েকখানা বিস্কুট টেবিলের ওপর ছিল। আততায়ীর সঙ্গে ধস্তাধস্তির সময় বিস্কুটটা মাটিতে পড়ে যায় ও পা লেগে গুঁড়ো হয়। একটা সিগারেটও খাওয়ার পরে সে মাটিতে ছুঁড়ে দেয়। দুজনের পরস্পরকে আক্রমণের সময় সেটাও পায়ের তলায় গুঁড়ো হয়ে যায়। আচ্ছা, লোকটার চশমার ফ্রেমটা দেখছি দুবড়ে পড়ে আছে, কাঁচটা গেল কোথায়? স্টেশন মাস্টার বললেন, কাঁচগুলো সম্ভবত রেল লাইনের আশপাশেই ছড়িয়ে পড়ে রয়েছে, অতটা লক্ষ্য করে দেখা হয়নি। বিমান ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন, চলুন না একবার লাইনের ধারে যাওয়া যাক, সে জায়গাটা একবার ভালো করে দেখা দরকার, হয়তো আরও কোনো সূত্র পাওয়া যেতে পারে। ইন্সপেক্টর, বিমান এবং তার সহকারী রামপ্রসাদ তিনজনে রেল লাইনের উদ্দেশ্যে যেখানে লোকটা কাটা পড়েছে চললেন। ইন্সপেক্টর হাতে একটা তীব্র হেডলাইটের আলো নিয়ে চলেছেন। যেখানে লোকটি কাটা পড়েছিল ঠিক সেই স্থানে গিয়ে তারা দাঁড়ালেন। লাইনের আশপাশের কাঁচের কয়েকটি টুকরো ছড়ানো ছিল। বিমান সেগুলি একত্রিত করে লেন্স এবং মাইক্রোস্কোপ দিয়ে গভীর মনোযোগের সহিত পরীক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর মুখ তুলে বললেন, দুরকম কাঁচ রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এইগুলি চশমার কাঁচ, আর এই পাতলা কাঁচগুলি কোনো গ্লাস ভাঙা কাঁচ। এই যে গ্লাস ভাঙা কাঁচের মধ্যে আবার রঙিন ফুলের নকশাও আছে। ভাঙা টুকরোর ভেতরেও তার আভাস পাওয়া যাচ্ছে। আপনাকে পূর্বেই বলেছি ইন্সপেক্টর বাবু, লোকটি খুন হওয়ার আগে বিস্কুট খেয়েছে, সিগারেট খেয়েছে। সম্ভবত কাঁচের গ্লাসে তাকে জলও দেওয়া হয়েছিল। ধস্তাধস্তির সময় কাঁচের গ্লাসটিও ভেঙে যায়, আর মৃতের চশমাটিও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মৃতের চশমাটি যে রেলে কাটা পড়বার আগেই ভেঙেছে তার আর একটা প্রমাণ, যদি ট্রেনের চাকার তলায় ওই কাঁচ ভাঙতো তাহলে কাঁচগুলি এমন বড় বড় টুকরো না হয়ে ভারী লোহার চাকার তলায় একেবারে গুঁড়িয়ে যেত। কথা বলতে বলতে লণ্ঠনের তীব্র আলোয় এক টুকরো সবুজ দড়ির টুকরো বিমান দেখতে পেল। সেই দড়ি যে দড়ি দিয়ে শৈলেন মৃতের ব্যাগ ও ছাতা বেঁধে কাঁধে ঝুলিয়ে নিয়ে এসেছিল। দড়ির টুকরা টুকরো পকেটজাত করে বিমান উঠে দাঁড়িয়ে বললেন, কেমনভাবে লোকটা খুন হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। একটা বাড়িতে একখানা সুসজ্জিত কক্ষে বিস্কুট সিগারেট খাওয়ার পর অতর্কিতে লোকটা আক্রান্ত হয়েছে। খুনি যথেষ্ট সাবধানতা সত্ত্বেও এমন দু একটা ভুল করে ফেলেছে যার ফলে আমি ব্যাপারটার অনেকখানি আঁচ করে নিয়েছি। কিন্তু যে বাড়িতে লোকটি খুন হয়েছে সেই বাড়িতে আমি না ঢুকলে তো এই খুনের কিনারা হবে না। অথচ বাড়ি বাড়ি ঢুকে তো আর পরীক্ষা করে দেখা চলে না যে কোথায় লোকটি খুন হয়েছে, তাই তো? বিমান চিন্তিত মুখে বললেন, আচ্ছা, লোকটার পরনে নিখুঁত সাহেবি পোশাক দেখলুম, কিন্তু হ্যাট কোথায় গেল? ইন্সপেক্টর বললেন, মৃতের জিনিসপত্রের মধ্যে ব্যাগ, ছাতা, সিগারেটের কৌটো এইসবই দেখেছি। হ্যাট তো কই নেই, বোধহয় রাস্তায় পড়ে থাকবে, খোঁজ করে দেখা যাক। চলুন। বিমান উঠে দাঁড়ালেন। আচ্ছা, এদিকে কোনো বসতি নেই? ইন্সপেক্টর বললেন, না, এই পোড়ো জমিটার পরেই যে দেওয়াল দেখা যাচ্ছে ওইটা শৈলেন চৌধুরীর বাড়ি। সেখানা ছাড়া এই 1 মাইলের মধ্যে আর বসতি নেই।
তারা তিনজনে মৃতের হ্যাটের সন্ধানে পুরো জমিটা দিয়ে ঝোপ অতিক্রম করে চললেন। ইন্সপেক্টর ঝোপের ভেতর সজোরে পদাঘাত করতে করতে চললেন। যদি হ্যাটটা ঝোপে পড়ে থাকে তার পায়ে ঠেকবে। শৈলেনের বাড়ির প্রাচীরের নিচে ঘন ঝোপের মধ্যে তিনি উহ বলে চিৎকার করে উঠলেন। দেখা গেল একটা ধারালো ছোট শাবলে তার পায়ে হোঁচট লেগেছে। এটা এখানে কে মরতে রেখেছে বলে তিনি বিরক্তির সহিত সেটা তুলে ধরলেন। কই দেখি দেখি। বিমান সেটা তার হাত থেকে নিয়ে পকেট থেকে মাইক্রোস্কোপ বার করে পরীক্ষা করতে লাগলেন। ইন্সপেক্টরের পায়ে বিলক্ষণ আঘাত লেগেছিল। তিনি কিছু বিরক্ত হয়ে বললেন, যা দেখবেন তাই আপনার পরীক্ষা করা চাই। ওটাই কি আছে কি? হ্যাট খুঁজতে বেরিয়েছি আমরা, মনে রাখবেন। বিমান তার কথায় কর্ণপাত না করে হর্ষোৎফুল্ল হয়ে কণ্ঠে বললেন, এই দেখুন, মাইক্রোস্কোপ দিয়ে মৃতের দাঁতের ফাঁকে যেরকম 7 রাঙা মেশানো মোটা সুতো পাওয়া গেছিল, ঠিক সেই রকমই 2-3টে সুতো এই লোহার শাবলটার মুখেও জড়িয়ে রয়েছে। খুব সম্ভব যে পর্দা বা টেবিল ক্লথ চাপা দিয়ে মৃতের মুখ চেপে দম বন্ধ করা হয়েছিল, সেইটে দিয়েই এই শাবলটা কেউ মুছেছে। না, এই বাড়িটায় আমাদের একবার ঢোকা দরকার। খুব সম্ভব এই বাড়িতেই লোকটা খুন হয়েছে। গেটের কাছে এসে বিমান একটা পরিত্যক্ত সিগারেট তুলে নিয়ে ইন্সপেক্টরকে বললেন, মৃতের পকেটে সিগারেটের যে কৌটো পাওয়া গিয়েছিল তা বার করুন দেখি। বার করতে বলছি এই জন্য যে আমি প্রথমে লক্ষ্য করে দেখেছি মৃতের পকেট থেকে যে সিগারেটের কৌটো পাওয়া গিয়েছিল তা সাধারণ প্রচলিত বাজারের সিগারেট নয়। এই পরিত্যক্ত টুকরোটার সঙ্গে তার যেন মিল রয়েছে। মৃতের সিগারেটের কৌটো আপনার পকেটে আছে তো? আছে। ইন্সপেক্টর পকেট থেকে কৌটো বার করলেন। মিলিয়ে দেখা গেল দুটোই একরকম। ক্রমশ সমস্তই মিলে আসছে। কিন্তু বিমান চিন্তিত মুখে বললেন, জনপ্রাণীর সাড়া নেই, আমরা বাড়িতে ঢুকবো কেমন করে? আচ্ছা, ততক্ষণ এই ডাস্টবিনটা পরীক্ষা করে আপনাকে দেখিয়ে দিই যে এটা খুনের বাড়ি, সে সম্বন্ধে লেশমাত্র সন্দেহ নেই। তখন হয়তো জোর করে বাড়িতে ঢুকতেও আপনার আপত্তি থাকবে না। ইন্সপেক্টর হাতের তীব্র আলো বাড়ির পেছনের ডাস্টবিনের ওপর ফেললেন। সেই আলোতে কতকগুলো কাঁচের টুকরো ঝকমক করে উঠল। সেগুলি সযত্নে সংগ্রহ করে তার থেকে চশমার পুরো কাঁচগুলি বেছে নিয়ে পকেট থেকে তোবড়ানো ফ্রেম এবং রেল লাইনের পাশে কুড়িয়ে পাওয়া চশমার কাঁচের খণ্ডগুলো যোগ দিয়ে একটা কাগজে পুরোপুরি সাজিয়ে দিয়ে বিমান ইন্সপেক্টরকে বললেন, এই দেখুন, যে লোকটা খুন হয়েছে তার চশমার অর্ধেকটা প্রায় এই বাড়ির রাবিস্তূপের মধ্যেই পাওয়া গেল। এর থেকে কি প্রমাণ হয়? এই বাড়ির ভেতরে ঢোকা আমাদের চাই, যে কোনো উপায় হোক। ইন্সপেক্টর বললেন, তাহলে দরজাটা ভাঙতে হয়, কিন্তু সে ভারী বিরক্তিকর। কোনো দরকার নেই। বিমান পকেট থেকে একটা প্রকাণ্ড চাবির গোছা বার করে অনায়াসে দরজার তালা খুলে ফেললেন। বাড়ির ভেতর ঢুকে বসবার ঘরে তারা দেখলেন টেবিলে একটা বিস্কুটের টিন, গোটা 2 ভুক্তাবশেষ সমেত চায়ের পেয়ালা, মেঝেতে একটা অর্ধদগ্ধ মারানো সিগারেট। সমস্তই বিমানের বর্ণনার সঙ্গে মিলে গেল। এক টুকরো সবুজ দড়ি পড়ে রয়েছে, সেটাও বিমানের পকেটের দড়ির সঙ্গে মিলে গেল। এমন সময় একটা বিশ্রী গন্ধ তাদের নাকে এলো। সেই গন্ধ অনুসরণ করে রান্নাঘরে ঢুকে তারা দেখলেন একটা স্ট্র হ্যাট আগুনে দেওয়া হয়েছিল, যার সবটা পড়েনি, তারই দুর্গন্ধ। সেই হ্যাটটা যে মৃতের সে সম্বন্ধেও আর কোনো সন্দেহের অবকাশ রইল না। তারা বাইরের ঘরে এসে দাঁড়িয়েছেন। এমন সময় হাটবাজার করে 11টা ট্রেনে শহর থেকে রঘুবীর এসে হাজির। সে তার মনিবের ঘরে এত লোক সমাগম দেখে ভীত এবং বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কে? তোমার মনিব কোথায় গেছেন? ইন্সপেক্টর কঠোর ভাষায় প্রশ্ন করলেন। আমার মনিব কলকাতায় গেছেন। আজ রাত 8টার ট্রেনে তার যাওয়ার কথা ছিল। নিশ্চয়ই তাই গেছেন, পরশু ফিরবেন।
রঘুবীর ব্যাপার কি বুঝতে না পেরে বলল। বিমান ইন্সপেক্টরকে বললেন, এই বাড়িটার ওপর কড়া নজর রাখুন, যেন একটা জিনিসও স্থানচ্যুত হয় না। রঘুবীরকেও আপনাদের কড়া নজরে রাখুন। পরশুদিন শৈলেন চৌধুরী যেন এই গ্রামের স্টেশনে পা দেবেন, তাকে গ্রেপ্তার করবেন। বিমান বিহারীর অদ্ভুত বুদ্ধি কৌশলে খনি শৈলেন চৌধুরী একদিন পরে ধরা পড়ল। বিমানের সাহায্য না পেলে একা পুলিশের ক্ষমতাও ছিল না তাকে ধরে। কি বন্ধুরা, তোমাদেরও তাই মনে হয় তো? তাহলে বিমান বিহারী নামক গোয়েন্দাটিকে তোমাদের কেমন লাগলো? আর তার এই অদ্ভুত পর্যবেক্ষণ শক্তি তোমাদের একটা দারুণ চাঞ্চল্যকর একটা বেশ থ্রিলার ফিলিং দিল কি না? এই ডিটেকটিভ গল্পটা ভালো লাগলে পরে গল্পটাকে একটা লাইক করতে হবে। আর হ্যাঁ, কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষায় আমি সবসময় থাকি। আর যারা এরকম গল্প ভালোবাসে তাদের সাথে সেটা শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। কেননা মনে আছে তো, শেয়ারিং ইজ কেয়ারিং। চলো তাহলে আজকে এখানেই বলছি টাটা। আগামী দিন দেখা হবে আর একটা সুন্দর, আরও সুন্দর একটা দারুণ গল্পের সাথে। তাহলে আজ এখানেই বলছি টাটা।